পশ্চিমবঙ্গের জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপ দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি জনমানবহীন দ্বীপ, যা বকখালি বা ফ্রেজারগঞ্জ থেকে ৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটি মূলত জেলেদের মাছ ধরার জন্য একটি প্রাকৃতিক আশ্রয়স্থল এবং শীতকালে তথা অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে জেলেরা কিন্তু এখানে আসেন। বর্তমানে পর্যটকদের আকর্ষণ বাড়াতে দ্বীপটি একটি জনপ্রিয় স্থান, যদিও বলা বাহুল্য পর্যটকদের দ্বীপে নামার অনুমতি কিন্তু নেই এবং কেবল ফ্রেজারগঞ্জ থেকে ছোট নৌকায় ঘুরে আসা যায়। তাহলে বন্ধুরা, চলুন আজকের গল্প শুনে নেওয়া যাক, দেখে নেওয়া যাক জম্বুদ্বীপ নিয়ে আমাদের বকখালি ভ্রমণের আরও একটি নতুন পর্ব। এই পর্বতে মূলত আমি আপনাদেরকে জম্বুদ্বীপ ভ্রমণ নিয়ে ডিটেলে কিছু তথ্য প্রদান করব। ভিডিও হয়তো একটু বড় হবে, তবে কথা দিতে পারি জম্বুদ্বীপ সম্বন্ধে এত ডিটেল অন্য কোনো ভিডিওতে হয়তো আপনারা প্রত্যক্ষ করবেন না। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, ঘড়িতে সময় আপডেট প্রায় 12টা 25। বেনফিসের এরিয়াতে কিন্তু আমরা ঢুকে গেছি। বেনফিস ফ্রেজারগঞ্জ মৎস্য দপ্তর অধীন পশ্চিমবঙ্গ সরকার। এখন ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদেরকে ওটা দেখিয়ে দিই। এই যে মাছের আড়ত, এগুলো মাছের আড়ত সব। এখানে ঢোকার জন্য আমাদের কিন্তু এন্ট্রি ফি লেগেছে, আর টোটোর এন্ট্রি ফিটা 10 টাকা, সেটাও আমি দিলাম। এটা প্যাসেঞ্জারকে দিতে হয়। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমরা যে টিকিটটা কেটেছি সেটা কি। আমাদের জনপ্রতি কিন্তু 5 টাকা করে, দুজনের 10 টাকা, আর এটা টোটোর জন্য। তাহলে আমাদের টোটাল লাগলো 20 টাকা, যেহেতু আমরা দুজন আছি আর টোটো। তো চলো বেনফিসে যাই আর মাছের কালেকশনগুলো এখানে কি কি আছে না আছে দেখি। আর যদি নৌকায় কথা বলে যেতে পারি, আমার মনে হয় না, কারণ ওয়েদার খুব খারাপ। যা কিছু হবে তোমাদেরকে জানাবো। চলো। এখানে দেখো লেখা আছে 150 টাকা করে জনপ্রতি ভাড়া, জম্বুদ্বীপ সাইট সিন, মিনি লঞ্চ। আর মাঝারি লঞ্চ কমপক্ষে 25 জন হতে হবে, বড় লঞ্চ কমপক্ষে 35 জন হতে হবে। দেখাই তোমাদেরকে আমাদের চোখের সামনে আমরা কি দেখছি। এই জিনিসগুলো আমাদের শহুরে মানুষদের জন্য কিন্তু সত্যি খুব রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। এখানে মাছের যে ট্রলারগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রলারে করেই কিন্তু মাছগুলো এখানে আসে। এখানে নৌকোগুলো নোঙর করা হয়, কাজেই বোঝা যাচ্ছে জায়গাটা কিন্তু যথেষ্ট গভীর। কাজেই এখানে আসলে একটু সাবধানে থাকবে, কারণ এখানে কিন্তু কোনো রেলিং নেই, আর এটা সাধারণ মানুষের জন্য প্র্যাকটিক্যালি নয়। যারা এখানে প্রফেশনাল মৎস্য ব্যবসায়ী তাদের জন্যই কিন্তু এই জায়গাটা। বন্ধুরা, আমাদের নৌকা কিন্তু এইটা আমরা কথা বলে নিয়েছি। ভেতরে 3 জন ভদ্রলোক আছে, আর আমরা 2 জন, আমি আর ভাই। আর আমাদের কিন্তু জনপ্রতি মানে 5 জন আছি, সেই জন্য জনপ্রতি 500 টাকা করে টাকাটা নিচ্ছে। তো এক্ষুনি আমরা চলে যাবো। তাহলে 12:30 বাজে, যদি 2 ঘন্টা হয় তাহলে সেই হিসাবে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে প্রায় 2:30-টে আমরা ফিরবো। আমরা জম্বুদ্বীপটা সার্কুলেটলি ঘুরে তারপর এখানে আসবো। মানে জীবনে প্রথমবার এই অভিজ্ঞতাটা করছি, আমি জানি না কিরকম হবে। একটু ভয় লাগছে এবার, কারণ নদীর ব্যাপার তো, তার মধ্যে প্রচন্ড আজকে কিন্তু ওয়েদারটা খারাপ রয়েছে, জানি না কি হবে, দেখা যাক। এই সংযোজনটা আমার প্ল্যানে ছিল না। এখানে এসে অ্যাকচুয়ালি নেচারিস্টিক ভিউয়ের জন্য এটা আমি লোক সামলাতে পারছি না। তো দাদা এখানে রইলো। এটার জন্য দাদাকে যে 2 ঘন্টা অতিরিক্ত আমি নিচ্ছি, তার জন্য 200 টাকা আমি দিচ্ছি, যেটা চার্টেও লেখা আছে। তোমাদেরকে চার্টটা আমি দেখিয়ে দেবো। তো দেখি কিরকম অভিজ্ঞতা হয়, তোমাদেরকে জানাচ্ছি। এই আমাদের নৌকো এক্ষুনি ছেড়ে দেবে, চলো। এই নৌকাটা ছেড়ে গেল। দেখো, এটা মাছ ধরার ট্রলার, ওইটা আরেকটা মাছ ধরার ট্রলার। এখানে আমাদের 3 জন ভদ্রলোক রয়েছেন। তাহলে বন্ধুরা, নৌকা এবার প্রায় ছেড়েই দেবে, আর বেশিক্ষণ সময় আমাদের হাতে নেই। আমরা এবার বেনফিসটাকে আমরা বিদায় জানিয়ে, কিন্তু বেনফিসের যে জেটি ঘাট আছে সেটাকে বিদায় জানিয়ে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়ছি। একটু ভয়, একটু টেনশন, আর অতিরিক্ত কিছু এক্সাইটমেন্ট রয়েছে। মিক্স অ্যান্ড ম্যাচ একটা ফিলিংস রয়েছে। আমি আছি, এখানে ভাই রয়েছে।
তো আমরা এক্ষুনি কিন্তু রওনা দেবো। ঘড়িতে সময় আপডেট এখন 12:32-33 মতো বাজে। দেখা যাক কীরকম অভিজ্ঞতা হয়, তোমাদেরকে অবশ্যই জানাবো। আমরা সুন্দরবনে যদি যাই কখনো তোমাদেরকে দেখাবো, ওখানেও কিন্তু এরকমই কিছু লঞ্চ হয়, এরকমই লঞ্চে করে কিন্তু লোকজনকে নিয়ে ইলিশ উৎসব পালন করা হয়। 2-3 দিনের প্যাকেজ থাকে, 3000 টাকা, 2700-2800 টাকা প্যাকেজে, সেটাও কিন্তু এরকমই হয়। তো দেখা যাক কিরকম হয়। আমি মানে সত্যি ভাষা হারিয়ে ফেলছি, ভালো লাগা কাজ করছে, ভয়ও কাজ করছে, যেরকমটা তোমাদেরকে বলছিলাম। প্রচুর ফটো তোলা হবে, প্রচুর ভিডিও হবে। আমাদের নৌকা কিন্তু ছেড়ে দিল, টোটোলা দাদাকে ছেড়ে দিলাম, ওই যে নীল গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে টোটোলা দাদা, ওকে ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের জেটি ঘাট কিন্তু ছেড়ে দিল এবার। বন্ধুরা, আমাদের নৌকা কিন্তু ঘুরে যাচ্ছে, পুরোটা নৌকাটাকে ঘুরতে হবে, মানে লঞ্চটাকে দেখো কিরকম ঘুরছে। এই ঘুরে গেল, আমরা কিন্তু জম্বুদ্বীপ ছেড়ে দিলাম। এই হচ্ছে কিন্তু ম্যানগ্রোভের অরণ্য। এক অনবদ্য অভিজ্ঞতা। ভালো হয়েছে আমরা 3 জন ভদ্রলোককে পেয়ে গেছি আমাদের সাথে। এই 2 জন ভদ্রলোক আর এখানে একজন আঙ্কেল আছেন, ওনাদেরকে পেয়ে গেছি বলেই কিন্তু আমরা এটা করতে পারছি, না হলে কিন্তু 2 জনের জন্য লঞ্চ ছাড়ে না, ছাড়লেও পুরোটা রিজার্ভ করতে হতো। দেখা যাক কি হয়। যেখানে 150 টাকা করে লাগার কথা সেখানে আমাদেরকে 500 টাকা করে দিতে হচ্ছে, বিকজ আমাদের নাম্বার অফ পিপল, মেম্বার, প্যাসেঞ্জার যাই বলো কম আছে। দুর্দান্ত ওয়েদার, খুব সুন্দর লাগছে। এই যে অক্সিজেনটা পাচ্ছি, এই যে হাওয়াটা পাচ্ছি, এটা মানে মানে মনকে একদম শান্ত করে দিচ্ছে। সত্যি দারুণ অভিজ্ঞতা। দিয়ে যায়। আচ্ছা, দেখতে পাচ্ছেন সাদা মন্দিরটা? বোটের সামনের দিকে দেখুন একটা বালির সি বিচ আসছে। এটা কার্গিল সি বিচের অংশ, যেটা ছোটবেলা সাইড সিনের মধ্যে আছে। এটাই কার্গিল। আমরা এসেছিলাম কালকে। এই যে ডান দিকের যে আইল্যান্ডটা দেখছেন, এটা পুরোটাই ম্যানগ্রোভ অরণ্য। আইল্যান্ডটার বাঙালি নাম ছিল পাতি বুনিয়া, এখন নেটে নাম দিয়েছে সুসমিয়া আইল্যান্ড। আমরা যে খাড়িটা দিয়ে যাচ্ছি এরও একটা সার্ভে লিস্টে নাম আছে। খাড়িটির নাম এডওয়ার্ড ক্রিক। ক্রিক কথার অর্থ হচ্ছে খাড়ি, এডওয়ার্ড হচ্ছে এক ব্রিটিশের নাম। যেরকম ফেজারগঞ্জ নাম শুনেছেন, ফেজার সাহেব ছিলেন বলে ফেজারগঞ্জ। হেনরি আইল্যান্ড নাম শুনেছেন, হেনরি সাহেব ছিলেন বলে হেনরি আইল্যান্ড। সেরকম এই খাড়ির ওপাশে এডওয়ার্ড সাহেবের বাংলো ছিল, ওটা সমুদ্রের জলের তলায় চলে গেছে, তাই ওনার নামে নাম হয়েছে এডওয়ার্ড ক্রিক। নাম হয়েছে এ কারণে ব্রিটিশরা তো 200 বছর রাজত্ব করেছে, কিছু কিছু জায়গার নাম ওনাদের নামেই হয়ে আছে। যেরকম আপনারা আসার সময় নামখানার একটা ব্রিজ পেরিয়েছেন না, ওই ব্রিজের নিচে যে নদীটা আছে ওর নাম হাতানিয়া দোয়ানিয়া, ওটাও ব্রিটিশদের নামে নাম। বুঝতে পারলেন? হাতানিয়া দোয়ানিয়া, ওটাও ব্রিটিশরা নাম দিয়েছিল। এবারে সামনে মোহনা আসছে, তারপরেই বঙ্গোপসাগর শুরু হবে। আমরা জম্বুদ্বীপে গিয়ে বোটটা বন্ধ করে অ্যাঙ্কার করে বলবো কেন জম্বুদ্বীপে নামতে দেয় না, আর আশপাশে কি দ্বীপ আছে সব দেখিয়ে দেবো, বলে দেবো। এবারে আপনারা দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, তোমরা তো শুনে নিলে যে ছোট্ট করে সংক্ষেপে আজকের যে হ্যাংআউট বা ট্যুর, সেটার বিবরণ। আর কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, অসাধারণ লাগছে। আমি যে আজকে এইটা করে একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চলো দেখতে থাকো। নৌকার ওপরটা তোমাদেরকে দেখাই, দেখো ওপর দিকটা দিয়ে একদম পেছনটা দেখাবো তোমাদেরকে।
অসাধারণ লাগছে বন্ধুরা, মানে অসাধারণ লাগছে। মানে আমি একটা সাইডে বসে গেছি, এই দেখো এরকম ভাবে ধরে আছি আমি, ঠিক আছে? আর আমার পায়ের জায়গাটা দেখো তোমরা। এখান থেকে তোমরা সাগরদ্বীপ আইল্যান্ড দেখতে পারবে, তোমরা দেখতে পারবে জম্বুদ্বীপ, লথিয়ান আইল্যান্ড আছে সেটা দেখতে পারবে। সব কিছু যদি একসাথে করো সেটারও একটা আলাদা প্যাকেজ আছে। আমি নৌকার যে ফোন নাম্বার সেটা কিন্তু ভিডিও ক্লিপে অলরেডি দেখো আমি অ্যাড করে দিয়েছি, ফোন করে নিতে পারো, বা বকখালিতে আসার পরে এখানে এসে ডাইরেক্টও কথা বলে নিতে পারো। একটু সকাল সকাল এলে ভালো হয়, এই হচ্ছে ব্যাপার। কারণ তাড়াতাড়ি এই প্যাকেজের যে একটা সময় যেটা লাগে সেটা তাড়াতাড়ি কমপ্লিট করে তোমরা লাঞ্চ করে হোটেলে ফিরে যেতে পারবে, যদি সকাল সকাল সেটা শুরু করো। আর সকালের দিকে সমুদ্র অতটা উথাল পাতালও থাকে না, একটু বেলা বাড়লে উথাল পাতালটা বেশি হয়। বাদ বাকি ব্যাস ভালোই লাগছে, এটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। কে না চাইবে যে এই ফ্রেশ হাওয়া, খোলা হাওয়াতে বসে প্রিয়জনের সাথে দুটো কথা গল্প করতে করতে যাওয়া। আর যেখানে নৌকাতে বুঝতেই পারছো ভিড় নেই বললেই চলে, সেখানে ভাবো আমাদের কত সুন্দর লাগছে। একটাই একটু রিস্ক আছে, আমরা এই সমস্ত কিছু তো করি না, আমরা এগুলো জেনারেলি করি না বলে আমাদের জন্য একটুখানি কিন্তু জিনিসগুলো আন করা বা নতুন। তো সেই জন্য কিন্তু সেফটি প্রিকশন সবার আগে। কি কি সেফটি প্রিকশন এখানে আছে সেটাও একটু কথা বলে নিও। এখানে লাইফ বোট অবশ্যই আছে, টায়ার আছে, তো ডোবার কোনো কিন্তু কথা নয়। জল কিন্তু সাংঘাতিক গভীর এখানে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি শুনতে পাচ্ছি যেটা কথা বলছে ওরা, প্রায় 50 ফুট গভীর কিন্তু জল এখানে আছে, সাংঘাতিক 35 থেকে 50 ফুট গভীর আছে কিছু কিছু জায়গায় আর কি। ঠিক আছে, এই যে দ্বীপটা দেখছেন এটা হচ্ছে মৌসুনী আইল্যান্ড, যেখানে টেন্ট বানিয়েছে, নেটে দিয়েছে, থাকার ব্যবস্থা হয়েছে, এটাই সেই মৌসুনী আইল্যান্ড। আমরা এসেছিলাম শুশুনিয়া আইল্যান্ডের গা দিয়ে, আমরা এসেছিলাম একটা খাড়ি দিয়ে, খাড়িটির নাম ছিল এডওয়ার্ড ক্রিক। সেরকম আপনাকে মৌসুনী আইল্যান্ডে আসতে হলে মাঝখানে একটা নদী আছে, ওই নদীটার নাম হচ্ছে চেনাই নদী, ওটাও ব্রিটিশদের নাম। তো এই শুশুনিয়া আর মৌসুনী আইল্যান্ডের মাঝখান থেকে যে নদীটা ঢুকেছে ওর নাম চেনাই নদী। ওই চেনাই নদীটা গিয়ে মিশেছে। আপনারা আসার সময় নামখানার যে বড় ব্রিজ পেরিয়েছেন, ওই ব্রিজের নিচে যে নদীটা আছে ওর নাম হাতানিয়া দোয়ানিয়া, ওটাও ব্রিটিশদের নাম। তো এই চেনাই নদীটা হাতানিয়া দোয়ানিয়ার সঙ্গে মিশে গেছে। হাতানিয়া দোয়ানিয়া ওই ব্রিজের নিচ থেকে হয়ে সুন্দরবন হয়ে আবার বঙ্গোপসাগরে গিয়ে মিশে গেছে। এইবারে ওই নামখানা পেরিয়ে আসার পরে আপনারা যে বকখালি আসছেন, একটা লাস্ট ব্রিজ পেরিয়েছেন, ছোট্ট মতো একটা ব্রিজ, ওই জায়গাটার নাম ছিল 10 মাইল। ওই 10 মাইল থেকেই মৌসুমী আইল্যান্ড আসার রাস্তা আছে। তো ওই ব্রিজের খাড়িটা হলো আমরা যে খাড়িটা থেকে এলাম, বুঝতে পারলেন? এডওয়ার্ড ক্রিক খাড়িটা থেকে আমরা এলাম না, ওই ব্রিজের খাড়ি ছিল। তো ওই 10 মাইল ব্রিজের নিচ থেকে হয়ে এডওয়ার্ড ক্রিক সুন্দরবন হয়ে আবার বঙ্গোপসাগরে চলে যায়। পুরো নামখানা টু বকখালি দুভাগে ভাগ এবং দ্বীপ। শুশুনিয়া আইল্যান্ড এটাও দ্বীপ, মৌসুনী আইল্যান্ড এটাও দ্বীপ। ওই দূরে দেখুন ওই ট্রলারের সামনে একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওটাও একটা দ্বীপ। ওই দ্বীপটার নাম হচ্ছে গঙ্গাসাগর, যেখানে কোকিলমণির মন্দির আছে। সব তীর্থ বারবার গঙ্গা তীর্থ একবার বলে না, ওটাই সেই গঙ্গাসাগর, ওটাও দ্বীপ। আর এটা হচ্ছে জম্বুদ্বীপ, যেখানে আমরা এসেছি, এটাও দ্বীপ। আমরা যে বেনফিস থেকে যে আপনারা জম্বুদ্বীপ পর্যন্ত এলাম, কতটা রাস্তা এটাও তো জানার প্রয়োজন আছে। জলে কিলোমিটার হয় না, জলে হয় নটিক্যাল মাইল। আমাদের 16 নটিক্যাল মাইল আপ অ্যান্ড ডাউন রাস্তা। 1 নটিক্যাল মাইল সমান 1.85 মানে 1.25 কিলোমিটার। তো 16 নটিক্যাল মাইল ক্যালকুলেট করলে বোঝা যাবে যে আমরা কত কিলোমিটার আপ ডাউন করলাম। এবারে বলছি জলের লেয়ার, যেখানে দাঁড়িয়ে আছি এখানে 8 থেকে 10 ফুট জলের লেয়ার আছে। মিডিল পজিশনে যেখানে বোটটা বেশি দুলছিল ওখানে এনি টাইম থাকে 35 ফুট। আর হাই টাইড লো টাইডের উপরে জলের হাই লেভেল 50 থেকে 55 ফুট হয়, বুঝতে পারলেন? এইবারে বলছি এই পেছন দিকটা হচ্ছে আমাদের, এই পেছন দিকে যে সাদা ফ্যান গুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ, ওই যে সাদা ফ্যান। ওই দিকে আছে বাংলাদেশ, পূর্ব দিকে বাংলাদেশ পূর্ব দিকে আছে, এখান থেকে 24 ঘন্টা দূরে আছে। আর এই দিকটা হচ্ছে আমাদের, হ্যাঁ,
এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এদিকে আছে দীঘা, পুরী। আর এইদিকে আপনার গঙ্গাসাগর, তারপরে কাকদ্বীপ, তারপরে ডায়মন্ড হারবার, তারপরে হলদিয়া। বুঝতে পারলেন? আর এদিক থেকে আপনি নামখানা যেতে পারছেন, এখান থেকে গঙ্গাসাগর যেতে পারছেন বেনফিস থেকে। এদিকটা বুঝে এলে এবারে বলছি মূলত জম্বু দ্বীপের কথা। এই জম্বু দ্বীপটা পুরোটাই নো ম্যানস ল্যান্ড এবং 144 করা আছে। তার কারণ কি কি? এই যে ম্যানগ্রোভ গাছগুলো দেখছেন, এগুলো কোনো এক প্রকার গাছের নাম ম্যানগ্রোভ গাছ না, এর বিভিন্ন রকমের নাম আছে। বানি, গোরান, হেতাল, কেওড়া, বকরা, সুন্দরী, গেঁয়ো, গোলপাতা, এই বিভিন্ন রকম গাছ নিয়ে হয় ম্যানগ্রোভ গাছ। এর হচ্ছে দু রকমের মূল আছে, একটা শ্বাসমূল আর একটা ঠেসমূল। এই দু রকমের মূল থাকার কারণেই সমুদ্রের মাঝে এত বড় দ্বীপটাকে আটকে রেখেছে। তো গন্ডগোলটা কিভাবে এলো? আপনারা হয়তো নাম শুনেছেন বামফ্রন্টের আমলে দুই মন্ত্রীর নাম। একজনের নাম হচ্ছে যোগেশ বর্মন বনমন্ত্রী, আর একজনের নাম হচ্ছে মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ। এই দুই মন্ত্রী লাগিয়েছে দ্বন্দ্ব, তার জন্য হয়েছে নাওয়া ওঠা বন্ধ। সেটা কিরকম? এখানে 20,000 জেলেরা ছিল শুটকি শোকানোর জন্য। 20,000 জেলেরা, মৎস্যজীবীরা, 20,000 মৎস্যজীবীরা এখানে ছিল শুটকি শোকানোর জন্য। আর 120টা আদিবাসী ছিল। ওটা ছিল মৎস্যমন্ত্রী আন্ডারে। আর বনমন্ত্রী আন্ডারে ছিল এই দ্বীপ দেখভাল করার দায়িত্ব। এবারে মৎস্যমন্ত্রীর লোকজন কি ক্ষতি করেছে জানেন? তারা প্রত্যেক বছর এই ম্যানগ্রোভ গাছ কেটে এরকম একটা ফাঁকা সি বিচ তৈরি করতো। ওই যে খালি সি বিচটা দেখছেন না, এরকম ম্যানগ্রোভ গাছ কেটে এরকম একটা ফাঁকা সি বিচ তৈরি করতো শুটকি শোকানোর জন্য। এবারে গাছই তো মাটিকে আটকে রাখে, আর এটাই তো বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরেই তো সাইক্লোন সৃষ্টি হয়, তারপরে সে গতিপথ নির্ধারণ করে কোন দিকে যাবে। অলরেডি আমাদের এদিকে বুলবুল, আমফান, ইয়াস, যশ, ফণী, চিত্রাং, মকা, আইলা অনেক রকমের সাইক্লোন এসছে। তো জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী দ্বীপের আয়তন ছিল 19,000 হেক্টর জায়গা। 1 হেক্টর সমান 7.5 বিঘে জায়গা। মানে আপনার নামখানা টু বকখালি যত বড়, তার থেকেও বড় আইল্যান্ড ছিল। এরা এই 20 বছর ধরে ম্যানগ্রোভ গাছ কাটার ফলে বঙ্গোপসাগরে সাইক্লোন আসার কারণে দ্বীপের আয়তন কমে গেছে 70%। ওখানে সাইবেরিয়ান বার্ড তো দেখছেন, রেড ক্র্যাব তো দেখলেন আসার সময়। পশু পাখি বলতে এখানে বুনো শুয়োর, হরিণ, সাপ, শিয়াল, বাঁদর প্রচুর পরিমাণে আছে। বুনো শুয়োর, হরিণ এটা আলাদাভাবে এসছে, সাপ, শিয়াল, বাঁদর এমনিতেই ছিল। তো বলছি, আমার কথাটা শেষ। সাপ, শিয়াল, বাঁদর এমনিতেই ছিল, বুনো শুয়োর, হরিণ আলাদাভাবে এসছে। সেটা কিভাবে? ওই যে আইল্যান্ডটা দেখছেন মৌসুমী আইল্যান্ড, ওই মৌসুমী আইল্যান্ড থেকে বুনো শুয়োর কিংবা হরিণ সাঁতার দিয়ে এখান পর্যন্ত আসা সম্ভব না। তার কারণ আমরা জলে ভাসছি বলে মনে হচ্ছে দ্বীপটা 5 মিনিটের দূরে আছে, কিন্তু এখান থেকে 30 মিনিট সময় লাগবে। তো এই দূরত্বর কারণে আসতে পারছে না। আর একটা কারণ, সমুদ্রে হাই টাইড লো টাইড থাকে না, কারেন্টের জন্য আসতে পারবে না। তো কিভাবে এলো? যখন আইল্যান্ডটাকে ফরেস্টকে দেওয়া হয়, আর তখনই কিন্তু ফরেস্ট সুন্দরবনের ডিপ লেয়ার থেকে 20খানা হরিণ নিয়ে এসে ছেড়েছে। হরিণটা এভাবে এসছে, হরিণের প্রজন্ম শুরু হয়ে গেছে। বুঝতে পারলেন? বুনো শুয়োর কোথা থেকে এলো? ওই যে 120টা আদিবাসী ছিল, ওরা প্রচুর পরিমাণে বুনো শুয়োর পালতে ভালোবাসতো। যে সময়টায় মারধর করে উঠিয়ে দেওয়া হয়, ওরা আর বুনো শুয়োর নিয়ে যেতে পারেনি। ফরেস্ট ডিপার্টমেন্ট বন্য পশু হিসাবে রেখে দেয়। বুঝতে পারলেন? এবারে বলছি সুন্দরবনের ঘটনা। আপনি ডায়মন্ড হারবারে পা দিয়েছেন মানেই সুন্দরবনে পা দিয়েছেন, বকখালি এসে গেছেন মানেই সুন্দরবনে এসছেন। কিন্তু দুর্ভাগ্য এটাই যে সুন্দরবনকে ডিপ লাইট করা হয়েছে। আপনি যদি ক্যানিং, গোসা বা মাতলা দিয়ে যেতেন, তাহলে সুন্দরবনের ডিপ লেয়ারে যেতে পারতেন, যেখানে ছাড়া বাঘ, ছাড়া কুমির পাওয়া যায়। আপনি এসছেন বকখালি, পুরো ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর পর্যন্ত এটা সুন্দরবনের লাইট সাইড। এখানে কোনো ছাড়া বাঘ, ছাড়া কুমির পাবেন না। এখানেই ওপেন সির মজাটা পাবেন। এখানে আরেকটা ভালো জিনিস আছে, কি বলুন তো? সেটা হলো পিওর অক্সিজেন, পলিউশন, ফ্রেশ এয়ার, নো পলিউশন। তাহলে বন্ধুরা, অবশেষে আমরা কিন্তু জম্বুদ্বীপ এসে পৌঁছে গেছি। তোমরা যেগুলো শুনলে এক্সপ্লেনেশন গুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এখানে আমাদের নৌকাটা নোঙর করা হয়েছে, মানে বোটটা, ঠিক আছে? আমরা এখন বোটেই দাঁড়িয়ে আছি। আর এই হলো সেই দ্বীপ, বহু প্রতীক্ষিত এবং বহু বিতর্কিত একটা দ্বীপ। এর ব্যাপারে বিভিন্ন তথ্যাদি তোমরা খবর পেয়ে গেলে। এবার আমরা এখান থেকে ফিরে যাব আস্তে আস্তে। তাহলে বন্ধুরা, ভিডিও কিরকম লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। লাইক,
সাবস্ক্রাইব শেয়ার করে কিন্তু তোমরা পাশে থেকো। আর কোনো কিছু খারাপ ভালো যা কিছু লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। চলো।